আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, নুনগোলা ডিগ্রি কলেজ, বগুড়া সদর, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা চল নিয়ে আলোচনা করেছিলাম, অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চল কি এই বিষয়ে। আজকে আমরা মধ্যবর্তী চল এবং বাহ্যিক চল কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। মধ্যবর্তী চল। এ চল অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের মধ্যে সংযোগ স্থাপন করে। আমরা জানি, ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যগত পার্থক্যের ফলেও আচরণের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। ব্যক্তির শারীরিক বা মানসিক দিক থেকে যেসব চলের উদ্ভব হয় তাকে মধ্যবর্তী চল বলে। এটা অন্তর্বর্তী বা জৈবিক চল নামেও পরিচিত, যেমন বয়স, লিঙ্গ, অভ্যাস, অভিজ্ঞতা, প্রেষণা ইত্যাদি মধ্যবর্তী চল। একটি উদাহরণ দেওয়া যায়। মনে করি, একটি কবিতা যত বেশিবার আবৃত্তি করা যাবে তত বেশি মুখস্থ হবে। কবিতাটি কতটুকু মুখস্থ হলো তা নির্ভর করে কতবার আবৃত্তি করা হলো তার উপরে। অর্থাৎ এই পরীক্ষণের শিরোনাম হচ্ছে বা পরীক্ষণের প্রকল্প হচ্ছে, একটি কবিতা যত বেশিবার আবৃত্তি করা যাবে তত বেশি মুখস্থ হবে। তো এই পরীক্ষণে আমরা দুজন পরীক্ষণ পাত্র নির্বাচন করলাম। একজন 60 বছরের বৃদ্ধ এবং অন্যজন 25 বছরের যুবক। তবে 60 বছরের বৃদ্ধের কবিতা মুখস্থ করতে যে সময় লাগবে, একজন 25 বছরের যুবকের তাও নাও লাগতে পারে। এক্ষেত্রে মধ্যবর্তী চল হচ্ছে বয়স। আবার একই বয়সের দুজন পরীক্ষণ পাত্র পাওয়া গেল, কিন্তু একজন বালক এবং অন্যজন বালিকা। অর্থাৎ একজন বালক কবিতা মুখস্থ করতে যে সময় লাগবে, একজন বালিকার কবিতা মুখস্থ করার ক্ষেত্রে সে তার থেকে বেশিও সময় লাগতে পারে এবং কমও সময় লাগতে পারে। সুতরাং এক্ষেত্রে মধ্যবর্তী চল হচ্ছে লিঙ্গ। এবার একই বয়সের এবং একই লিঙ্গের পরীক্ষণ পাত্র নেওয়া হলো, কিন্তু একজন 1 ঘন্টা আগে খাবার খেয়েছে, অন্যজন 10 ঘন্টা আগে। কবিতা মুখস্থ করার ক্ষেত্রে কি আমরা উভয় পরীক্ষণ পাত্র থেকে একই রকম ফলাফল আশা করব? 10 ঘন্টা ধরে যে কোনো খাবার খায়নি, তার কবিতা মুখস্থ করার কোনো আগ্রহ বা ইচ্ছা থাকার কথা নয়। তাই দুজনের নিকট একই ফলাফল আশা করা যায় না। অর্থাৎ যে 10 ঘন্টা পূর্বে খাবার খেয়েছে, তার কবিতা মুখস্থ করার ক্ষেত্রে শুধু খাবারের কথাই মনে পড়বে, তার কবিতা মুখস্থ করার ক্ষেত্রে মনোযোগ দিতে পারবে না। কবিতা মুখস্থ করার ক্ষেত্রে এক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। তাই এক্ষেত্রে মধ্যবর্তী চল হচ্ছে প্রেষণা। তাই এক্ষেত্রে অর্থাৎ মধ্যবর্তী চলের ব্যক্তির শারীরিক ও মানসিক দিক থেকে যেহেতু চলের উদ্ভব হয়, তাই এই বিষয়গুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে বাহ্যিক চল। বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলা যেতে পারে। এটি পরিবেশগত চল নামেও পরিচিত। এই চলগুলো পরীক্ষণ কর্তৃক আরোপিত নয়, অথচ এগুলো ঘটনাক্রমে পরীক্ষণের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এবং আচরণের উপর প্রভাব বিস্তার করে। যেমন গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল ইত্যাদি। উপরোক্ত পরীক্ষণের কথাই বলা যায়। কবিতা মুখস্থ করার ক্ষেত্রে যদি গবেষণাগারের তাপমাত্রা অত্যাধিক হয়, তাহলে কবিতা মুখস্থ করার উপরে প্রভাব বিস্তার করবে এবং আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। আবার গবেষণাগারের তাপমাত্রা সহনশীল পর্যায়ে আছে, কিন্তু গবেষণাগারের বাহিরে তুমুল হট্টগোল বা মাইকে উচ্চস্বরে বক্তৃতা প্রদান করছে। তাই গবেষণাগারের বাহিরের পরিবেশ অর্থাৎ তুমুল হট্টগোল এবং উচ্চস্বরে মাইকের আওয়াজ পরীক্ষণাগারের পরীক্ষণ পাত্রের কবিতা মুখস্থ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। তাই গবেষণাগারের তাপমাত্রা এবং গবেষণাগারের বাহিরের পরিবেশ আশানুরূপ না হলে বা সহনীয় পর্যায়ে না থাকলে কবিতা মুখস্থ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এবং পরীক্ষণের ফলাফল প্রকল্প সমর্থিত হবে না এবং আমরা আশানুরূপ ফল পাব না।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। অর্থাৎ মধ্যবর্তী চল এবং বাহ্যিক চল। অর্থাৎ মধ্যবর্তী চল সেই চল যা অনির্ভরশীল চল এবং নির্ভরশীলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এবং বাহ্যিক চল হচ্ছে সেই চল যা বাহ্যিক পরিবেশ থেকে উদ্ভব হয়। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একদিন অন্য আরেকটি ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবে।